আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমি আজকে জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্টের 4 নম্বর লেকচার শুরু করতে যাচ্ছি। অনেক দিন একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, তোমাদের অন্যান্য ক্লাস নিতে গিয়ে এখানে গ্যাপ তৈরি হয়েছে। যা হোক, আমি এই চ্যাপ্টারটা শেষ করতে হবে এবং তোমাদেরও বেশি বেশি লোড নিতে হবে। অর্থাৎ আমি যে ভিডিওগুলো আপলোড করব তোমাদের, সেগুলো রেগুলারলি দেখতে হবে। তা আমি আজকে এক্সাম্পল 3 এর মাধ্যমে একটা অঙ্ক দেখাবো, এভাবে পর্যায়ক্রমে আমি চ্যাপ্টারটা শেষ করব। তোমাদের একসাথে অনেকগুলো চ্যাপ্টার করতে হচ্ছে: অ্যাডভান্সড কস্ট অ্যাকাউন্টিং, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং, অনেকগুলো অঙ্ক, অনেক ধরনের অঙ্ক। যা হোক, লোড তোমাদের নিতে হবে আর আমি চেষ্টা করবো সেটা শেষ করে দেওয়ার। আজকে আমি একটা নতুন অঙ্ক নিয়ে হাজির হয়েছি। এখানে কিছু শব্দগত সমস্যা বা নতুন শব্দ দেখতে পাবে। ফর্মুলা একই, নিয়ম একই, শব্দ নতুন। আর সিনোনিম বলে একটা শব্দ আছে, তোমরা তো জানো যে একটা শব্দের অনেকগুলো প্রতিশব্দ থাকতে পারে। তো আমরা সেটাই দেখব। খেয়াল করো, বলা আছে মেঘনা অয়েল কোম্পানি প্রডিউসেস গ্যাসোলিন, হিটিং অয়েল and jet fuel from crude oil. মেঘনা অয়েল কোম্পানি একটা অয়েল কোম্পানি, সে প্রডিউস করে, কি প্রডিউস করছে? গ্যাসোলিন, হিটিং অয়েল and jet fuel from crude oil. তারা ক্রুড অয়েল থেকে তিনটা জিনিস তৈরি করছে: গ্যাসোলিন, হিটিং অয়েল এবং জেট ফুয়েল। তোমাদের কাছে একটা প্রশ্ন, তোমরা কি জানো খনিতে, যে সৌদি আরব বলো, কুয়েত বলো, আরব আমিরাত বলো, এই সমস্ত দেশে মাটির নিচে অর্থাৎ খনিতে তেল পাওয়া যায়। কি তেল পাওয়া যায় তোমরা জানো? মাটির নিচে যে তেল পাওয়া যায় তার নাম হচ্ছে ক্রুড অয়েল। ক্রুড মানে অশোধিত তেল। মাটির নিচে কখনো ডিজেল বা পেট্রোল বা অকটেন বা জেট ফুয়েল এগুলো পাওয়া যায় না। মাটির নিচে যেটা পাওয়া যায় তার নাম হচ্ছে ক্রুড অয়েল। এগুলোকে রিফাইন করে, উঠানোর পর রিফাইন করে এটা বিভিন্ন নাম হয়। কখনো আমরা এখান থেকে অকটেন পেতে পারি, ডিজেল পেতে পারি, পেট্রোল পেতে পারি, কেরোসিন পেতে পারি, তারপরে জেট ফুয়েল পেতে পারি। তাহলে মেঘনা অয়েল কোম্পানি ক্রুড অয়েল, অশোধিত তেল নিয়ে এসে তারা এখান থেকে 3 ধরনের জিনিস তৈরি করছে: গ্যাসোলিন, হিটিং অয়েল এবং জেট ফুয়েল। which is processed in department A. এই ডিপার্টমেন্টে এরা এই প্রসেসটা করে। অর্থাৎ এই ডিপার্টমেন্টে ক্রুড অয়েলকে প্রসেস করে 3 ধরনের জিনিস তৈরি করে। তারপরে এই ডিপার্টমেন্ট থেকে মূল ক্রুড অয়েলটা প্রসেস করা হচ্ছে। তারপরে এই ডিপার্টমেন্টের যে খরচ, তার নামই হচ্ছে জয়েন্ট কস্ট। তাহলে এই ডিপার্টমেন্টের যে খরচ দেখতে পাচ্ছ 3,28,000 টাকা, দিস ইজ আওয়ার জয়েন্ট কস্ট। তোমার এই অঙ্কে জয়েন্ট কস্ট নামে কোথাও কোনো শব্দ ব্যবহার করা নাই। তোমাকেই বুঝতে হবে যে আমরা এই ডিপার্টমেন্টে ক্রুড অয়েলকে প্রসেস করছি, ডিপার্টমেন্ট এতে, এবং 3 ধরনের পণ্য তৈরি হচ্ছে। এই ডিপার্টমেন্ট থেকে প্রসেসে তৈরি হচ্ছে, তার মানে এই ডিপার্টমেন্টের খরচই হচ্ছে জয়েন্ট কস্ট। At the end of process in department A, 3 partial completed products emerge: gasoline, heating oil and jet fuel. অর্থাৎ এই প্রসেস থেকে কমপ্লিট হওয়ার পর 3 ধরনের পণ্য তৈরি হয়। These 3 products are later being processed in department B, C and D respectively for refinement. এই 3টা প্রোডাক্ট আবার রিফাইন করা হয় বি ডিপার্টমেন্ট, সি ডিপার্টমেন্ট এবং ডি ডিপার্টমেন্টে। তার মানে এই 3টা প্রোডাক্ট তৈরি হওয়ার পর এটাকে আবার রিফাইন করা হচ্ছে, তারপরে ফার্দার প্রসেসিং কস্ট, ফার্দার প্রসেস করা হচ্ছে। তার মানে বি ডিপার্টমেন্ট, সি ডিপার্টমেন্ট এবং ডি ডিপার্টমেন্টে যে খরচ হচ্ছে তার নাম হচ্ছে ফার্দার বা অ্যাডিশনাল প্রসেসিং কস্ট। খেয়াল করো, এখানে কিন্তু শব্দগুলো ব্যবহার করা নাই, তোমাদের পড়ে বুঝতে হবে, পড়ে ঠিক করতে হবে। তার মানে এই যে খরচগুলো দেখতে পাচ্ছ, 3
এগুলো হচ্ছে ফার্দার প্রসেসিং কস্ট। এ ডিপার্টমেন্টের কস্ট তাহলে জয়েন্ট কস্ট, আর বি, সি এবং ডি ডিপার্টমেন্টে যেহেতু আলাদাভাবে আবার প্রসেস করা আছে পরবর্তী সময়ে, তাহলে এর নাম হচ্ছে অ্যাডিশনাল বা ফার্দার প্রসেসিং কস্ট। The following data relates to product of these goods during a particular period. এই ডাটাগুলো একটা নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হয়েছে। এর ক্রুড অয়েল অর্থাৎ তুমি খনি থেকে তেল যে নিয়ে এসছো তার পরিমাণ হচ্ছে 8,20,000 গ্যালন, আর এটাকে রিফাইন করে বের হয়েছে গ্যাসোলিন বি ডিপার্টমেন্টে 2,80,000, সি ডিপার্টমেন্টে হিটিং অয়েল 3,40,000 এবং ডি ডিপার্টমেন্টে জেট ফুয়েল 2,00,000, এবং এই তিনটা যোগফল হচ্ছে 8,20,000। তার মানে মিল আছে। তুমি ক্রুড অয়েলকে আলাদা করে 3 ধরনের পণ্য তৈরি হয়েছে, তুমি 8,20,000 প্রোডাক্ট দিয়েছো, ইনপুট করেছো, আউটপুট বের হয়েছে 8,20,000। এ ডিপার্টমেন্টের খরচ মানে জয়েন্ট কস্ট 3,24,000, বি ডিপার্টমেন্ট, সি ডিপার্টমেন্ট এবং ডি ডিপার্টমেন্ট খরচ মানে এদের জন্য অ্যাডিশনাল প্রসেসিং কস্ট। এবার বলা আছে ডিসপোজেবল কস্ট। ডিসপোজ মানে হস্তান্তর। তুমি এর আগে শুনেছো সেলিং এক্সপেন্স বা মার্কেটিং এক্সপেন্স বা কমার্শিয়াল এক্সপেন্স, আজকের নাম শুনছো ডিসপোজেবল কস্ট, অর্থাৎ এটা সেলিং এক্সপেন্স লাইক আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এবং সেলিং এক্সপেন্স। ফাইনাল প্রাইস পার গ্যালন, এই যে পণ্যগুলো উৎপাদন হয়েছে এগুলো কিন্তু গ্যালন, এগুলো হচ্ছে টাকা না, এটা হচ্ছে পরিমাণ, কোয়ান্টিটি। এগুলো বিক্রি করা হচ্ছে, এটা বিক্রি করা হচ্ছে 2 টাকা 30 করে, এটা 2 টাকা করে, এটা 2 টাকা 80 পয়সা। Prepare a statement showing the allocation of joint cost applying net realizable value method. একটা স্টেটমেন্ট তৈরি করো যেখানে জয়েন্ট কস্টটাকে অ্যালোকেট করে দেখাবে, ভাগ করে দেখাবে নেট রিয়েলাইজেবল ভ্যালু মেথডে, অর্থাৎ সেলস থেকে খরচগুলো বাদ দিয়ে যেটা থাকবে সেটা নেট রিয়েলাইজেবল ভ্যালু। সেই পদ্ধতিতে আমরা জয়েন্ট কস্টটাকে অ্যালোকেট করতে বলছি। তো আসো আমরা করি। Table showing allocation of joint cost under NRV net realizable value method. Net realizable value method অর্থাৎ সেলস থেকে খরচগুলো বাদ দিলে যেটা থাকবে সেটাই নেট রিয়েলাইজেবল ভ্যালু। সেলস এ 2,80,000, 2 টাকা 30 পয়সা, আমরা যদি গুণ করি 6,44,000। বি 3,40,000 ইন্টু 2 টাকা 6,80,000। সি 2 লাখ ইন্টু 2 টাকা 80 পয়সা ইকুয়াল টু 5,60,000। টোটাল 18,84,000। আমি তোমাদের বলেছিলাম সেলস থেকে প্রফিট বাদ দিবে, তাহলে হবে কস্ট অফ সেলস। এই অঙ্কে প্রফিট নামে কোনো শব্দ নাই, তাহলে এরপরে আমরা বলেছিলাম বাদ দিবে সেলিং এক্সপেন্স, এরপরে বাদ দিবে সেলিং এক্সপেন্স। সেলিং এক্সপেন্স এখানে আছে ডিসপোজেবল কস্ট। ডিসপোজেবল কস্ট 8,000, 2,000, 10,000, টোটাল 20,000। তাহলে এটা থাকছে 6,36,000, 6,78,000, 5,50,000, 16,64,000। আমি বলেছি যে সেলস থেকে প্রফিট বাদ দিলে কস্ট অফ সেলস হয়, তারপরে সেখান থেকে সেলিং এক্সপেন্স বাদ দিলে কস্ট অফ গুডস সোল্ড, তারপরে ফার্দার বা অ্যাডিশনাল কস্ট বাদ দিলে তার নাম হচ্ছে বেসিস অফ অ্যালোকেশন। কিন্তু এখানে প্রফিট নাই, তবে এটার কি নাম আমরা জানি না, আমি এটার কোনো নামকরণ আমাদের বইয়ে নাই, বিধানে নাই। সুতরাং
আমরা যেহেতু আমাদের বলা আছে নিট রিয়ালাইজেবল ভ্যালু, অর্থাৎ সেলস থেকে আমরা সমস্ত খরচগুলো বাদ দিয়ে, অর্থাৎ সমস্ত খরচ মানে যে খরচগুলো জানা আছে সেগুলো বাদ দিলে যেটা থাকবে সেটাই নিট রিয়ালাইজেবল ভ্যালু। তাহলে সেলস থেকে ডিসপোজেবল কস্ট বাদ দিলাম, এখন বাদ দিব আমরা অ্যাডিশনাল বা ফার্দার প্রসেসিং কস্ট। ফার্দার প্রসেসিং কস্ট, তোমরা দেখতে পাচ্ছ ফার্দার প্রসেসিং কস্ট প্রথমটা 1 লাখ, দ্বিতীয়টা 60,000, তৃতীয়টা 70,000। $2,30,000, যেটা থাকছে সেটাই হচ্ছে নিট রিয়ালাইজেবল ভ্যালু। $5,36,000, $6,18,000, $4,80,000, $14,00,000, $16,34,000। আমরা নিট রিয়ালাইজেবল ভ্যালু বের করেছি, এবার আমরা জয়েন্ট কস্টটাকে অ্যালোকেট করব। অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট। তোমরা জানো জয়েন্ট কস্ট হচ্ছে 3,28,000। টোটাল হচ্ছে 16,34,000, এর মধ্যে গ্যাসোলিনের ভাগ হচ্ছে 5,36,000। আমরা শূন্যগুলো যদি বাদ দেই তাহলে হবে 536, আমার জায়গার স্বল্পতা খুবই ঝামেলা হচ্ছে। 3,28,000 ইন্টু 536 ভাগ 1634 ইকুয়াল টু 1,07,594। এরপরে 3,28,000 ইন্টু 618 ভাগ 1634 ইকুয়াল টু 1,24,054। 3,28,000 ইন্টু 480 ভাগ 1634 ইকুয়াল টু 96,352। আমরা এই কটা যদি যোগ করি 3,28,000। আমাদের বলেছিল জয়েন্ট কস্টটাকে অ্যালোকেট করো, আমরা অ্যালোকেট করে দিয়েছি, বন্টন করে দিয়েছি। কিভাবে? সেলস থেকে আমরা দুই ধরনের খরচ খুঁজে পেয়েছি, একটা ডিসপোজেবল কস্ট, একটা অ্যাডিশনাল বা ফার্দার প্রসেসিং কস্ট। সেলস থেকে খরচগুলো বাদ দিলে যেটা থাকবে তার হচ্ছে নিট রিয়ালাইজেবল ভ্যালু পেয়ে গেছি। এর ভিত্তিতে 1634 নিচে, উপরে 536, পরেরটা 618 ভাগ 1634, 480 ভাগ 1634, আমরা টাকা পেয়ে গেছি। তাহলে আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্টে বলা ছিল অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট, আমরা করে দিয়েছি। 2 নম্বর রিকোয়ারমেন্টে বলা আছে স্টেটমেন্ট শোয়িং দ্য টোটাল কস্ট অফ প্রোডাকশন।
টোটাল কস্ট অফ প্রোডাকশন দেখাতে বলছে এন্ড প্রফিট আর্নড অন ইচ প্রোডাক্ট অ্যাসিউমিং অল আউটপুটস আর বিং সোল্ড। তোমাকে 2 নম্বর রিকোয়ারমেন্টে বলা হচ্ছে যে তুমি টোটাল কস্ট অফ প্রোডাকশন দেখাও, প্রফিট দেখাও, আর ধরো যা উৎপাদন করা হয়েছে তা পুরোটাই বিক্রি করা হয়ে গেছে, তার মানে ক্লোজিং স্টক নাই। তাহলে আমরা জানি ইনকাম স্টেটমেন্ট কিভাবে করব, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রস মার্জিন, সেখান থেকে ডিসপোজেবল কস্ট বা সেলিং এক্সপেন্স বাদ দিলে নেট ইনকাম। তাহলে এভাবেই করব। এখন আমাদের সবকিছু জানা আছে, সেলস আমি অলরেডি এখান থেকে জানি বলে আমি এখানে বসিয়ে দিয়েছি। এরপর আমরা বাদ দিব কস্ট অফ প্রোডাকশন। কস্ট দুই রকম, একটা জয়েন্ট কস্ট, একটা ফার্দার প্রসেসিং কস্ট। একটা জয়েন্ট কস্ট, একটা ফার্দার প্রসেসিং কস্ট। ফার্দার প্রসেসিং কস্ট প্রশ্নে দেওয়াই আছে, আর জয়েন্ট কস্ট আমি অলরেডি বের করে নিয়েছি। তোমাদের কাজ শুধুমাত্র দুইটা যোগ করে এখান থেকে বিয়োগ করলে কস্ট প্রফিট পেয়ে যাবে, কোনো কিছু নেই। তাহলে আমরা দেখি জয়েন্ট কস্ট 1,07,594, $1,24,054, $96,352, টোটাল 3,28,000। ফার্দার প্রসেসিং কস্ট তোমরা জানো 1,60,000, 70,000, 1,60,000, 70,000, 2,30,000। এখন যদি আমরা এটা যোগ করি 1 লাখ, 1 লাখ, 2 লাখ, 7,594, 1,84,054, 1,66,352, 5,58,000। সেলস থেকে তাহলে এটা যেটা পেলাম তার নাম যে টোটাল কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশন যে খরচগুলো যোগ করে দিলাম টোটাল হয়ে গেল, তার নাম টোটাল কস্ট অফ প্রোডাকশন, যেটা বলেছিল টোটাল কস্ট অফ প্রোডাকশন। সেলস থেকে কস্ট অফ প্রোডাকশন বাদ দিলে তার নাম হয় গ্রস মার্জিন বা গ্রস প্রফিট। তাহলে এটা থেকে আমরা এটা বিয়োগ করব, 4,36,000, $4,36,404, এটা থেকে এটা বিয়োগ, তারপরে এটা থেকে এটা বিয়োগ, $4,95,946, এটা থেকে এটা বিয়োগ, 3,93,648, এটা থেকে এটা বিয়োগ, 13,26,000। তাহলে সেলস থেকে টোটাল কস্ট অফ প্রোডাকশন আমরা বিয়োগ করলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে গ্রস মার্জিন বা গ্রস প্রফিট। এখান থেকে আমরা বাদ দিব সেলিং এক্সপেন্স এবং অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স, কিন্তু আজকে তার নাম হচ্ছে ডিসপোজেবল এক্সপেন্স, আমরা সে নামে বাদ দিব। 8, 2, 10, টোটাল 20,000। এখন গ্রস মার্জিন থেকে ডিসপোজেবল এক্সপেন্স বাদ দিলে যেটা পেলাম তার নাম হচ্ছে নেট প্রফিট বা নেট ইনকাম। আমরা বিয়োগ করে দিই, এটা থেকে এটা 4,28,404, এটা থেকে এটা বিয়োগ 4,93,946, এটা থেকে এটা বিয়োগ
4,83,648, এটা থেকে এটা বিয়োগ 13,06,000। তো শিক্ষার্থীরা, আজকের অঙ্কের এই হচ্ছে সলিউশন। আমি সলিউশনের জন্য যে রুলস তোমাদের বলেছিলাম, আমি রুলসের বাইরে কিন্তু যাইনি, আমি রুলসের মধ্যে ছিলাম। তবে অঙ্ক পড়ে তোমাকে ঠিক করতে হবে কোনটা কি ধরে খরচ। আমি আগেও বলেছিলাম, আবার স্মরণ করে দিচ্ছি, এই অঙ্কে আসলে খরচ দুইটা, একটা হচ্ছে জয়েন্ট কস্ট, একটা অ্যাডিশনাল প্রসেসিং কস্ট, আর শেষে সেলিং এক্সপেন্স, এটা আলাদা। তাহলে উৎপাদন খরচ বলতে দুইটা খরচকে বোঝানো হয়, একটা জয়েন্ট কস্ট, একটা ফার্দার বা অ্যাডিশনাল প্রসেসিং কস্ট। আর সেলিং এক্সপেন্স বা ডিসপোজেবল এক্সপেন্স এর কাজ সম্পূর্ণভাবে ভিন্ন, এটা আলাদাই প্রশ্নে বলা থাকবে। তোমাদের খুঁজে বের করতে হবে কতটুকু জয়েন্ট কস্ট, কতটুকু অ্যাডিশনাল বা ফার্দার প্রসেসিং কস্ট। এই অঙ্কে বলেছিল এ ডিপার্টমেন্টে ক্রুড অয়েল প্রসেস করা হয় এবং সেখান থেকে 3টা পণ্য বের হয়। এ ডিপার্টমেন্ট থেকে জয়েন্টলি একসাথে 3টা পণ্য বের হচ্ছে, তার মানে এ ডিপার্টমেন্টের খরচ হচ্ছে জয়েন্ট কস্ট। এবং বি ডিপার্টমেন্ট, সি ডিপার্টমেন্ট এবং ডি ডিপার্টমেন্ট সেগুলোকে পুনরায় প্রসেস করা হয়, তার মানে বি, সি এবং ডি ডিপার্টমেন্টের খরচ হচ্ছে ফার্দার প্রসেসিং কস্ট। এই শব্দটা প্রশ্নে মেনশন করা নাই, কোনটা জয়েন্ট কস্ট, কোনটা ফার্দার প্রসেসিং কস্ট, তোমাদের পড়ে ঠিক করতে হবে। তো যাক, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, এটা স্টাডি করবে। আমি নেক্সট অঙ্ক নিয়ে আবার হাজির হব। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আর যারা যারা স্টাডি করছো না, তারা পিছিয়ে যাচ্ছ, শেখার বিকল্প নাই। যদি ঠিক মতো শিখে পাশ করতে চাও, অবশ্যই স্টাডি করতে হবে। তো তোমরা, আবার বলি, তোমরা সুস্থ থাকো, ঠিক মতো পড়াশোনা করো। আজকের মতো আল্লাহ হাফেজ। পরের ক্লাসে আবার কথা হবে, আবার নতুন অঙ্ক নিয়ে হাজির হবো।